গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশ জুড়ে ক্লাস ও পরীক্ষা বর্জন, গণহত্যার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি। ঢাকায় চলছে 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন, নতুন উদ্যোক্তাদের মূলধন দিতে বিশেষ তহবিল গঠনের উদ্যোগ। চট্টগ্রামে ইপিজেড ঘুরে দেখলেন 40 দেশের বিনিয়োগকারীরা, তুলে ধরা হয় কারখানার কর্মপরিবেশ ও বিনিয়োগের চিত্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। কর্মসূচিতে তারা ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগানও দিচ্ছেন। জানান, ফিলিস্তিনে যা হচ্ছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। অবিলম্বে এই গণহত্যা ও হামলা বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে শক্তভাবে অবস্থান নিতে হবে। মুসলিম দেশগুলোকে একত্র হয়ে এই গণহত্যার প্রতিবাদে সামিল হতে হবে। যেসব দেশ ইসরায়েলের হামলায় সহায়তা করছে তাদের বয়কটেরও আহ্বান জানান শিক্ষার্থীরা। এর আগে রবিবার দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটা অ্যাকনলেজ করতে হবে যে তারা যেটা করছে সেটা জেনোসাইড। তারা যতই এটার উপরে 7 ডে 5 ডের মতো চেষ্টা করে থাকুক না কেন, এটা সম্পূর্ণরূপে একটা জেনোসাইড। শিশুদের মাথা নাই, শিশুদের শরীরের অংশ নাই, শরীরে মানে ব্লাড সবখানে ছড়িয়ে পড়ছে। এটা পরে কি পুরো বিশ্বের মধ্যে নাড়া লাগে না যে এখানে মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে, সিভিলিয়ানদেরকে মেরে ফেলা হচ্ছে। মুসলিম কান্ট্রি হিসেবে ফেইল্ড হয়েছি ওদেরকে প্রোটেকশন দিতে। আমাদের ভাই বোন ওখানে মরছে, শুধু মরছে না, ওদের খাবার পানি নেই। মাত্র মুসলিমদের জন্য না, আপনার মধ্যে যদি বিন্দুমাত্র মানবতা থাকে তাহলে প্যালেস্টাইনের মানুষদের জন্য কথা বলুন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখান থেকে আছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল কবির, শিক্ষার্থীরা তো নানাভাবেই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই কর্মসূচি আর কতক্ষণ চলবে, আর তাদের কি ধারণা এই ধরনের কর্মসূচির ফলে কোনোভাবে কি টনক নড়ানো সম্ভব হবে কিনা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের? আজকের যে কর্মসূচি সেটির যে মূল লক্ষ্য সেটি হলো বিশ্ব মানবতাকে আসলে সজাগ করা। এটি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে কিন্তু আজকের নো ওয়ার্ক নো স্কুল যে ক্যাম্পেইনটি ঘোষণা করা হয়েছিল সেটির ধারাবাহিকতায় কিন্তু আজকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই আজকের কর্মসূচি আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজ সকল জায়গায় কিন্তু আজকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আজকে যার যার নিকটস্থ যে সকল স্থানীয় কেন্দ্রস্থল রয়েছে সেখানে জমায়েত হয়েছেন। ঠিক সেই সাথে তারই ধারাবাহিকতায় রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ থেকে শুরু করে আমরা দেখেছি অনেক কিন্তু ব্যক্তিগত উদ্যোগেও এমনকি বিভিন্ন সংগঠনের ব্যানারে এই রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন। তারা সকাল থেকে কর্মসূচি শুরু করেছেন এবং আজকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু দেশব্যাপী নানা কর্মসূচি রয়েছে। তারা যে বার্তাটি আসলে দিতে চাচ্ছেন যে এখান থেকে বাংলাদেশ থেকে তারা যেটি বলছেন যে সারা বিশ্বের সকল মুসলিম দেশ যদি একসাথে যদি সোচ্চার হয় তাহলে কিন্তু এই ইসরায়েলকে বয়কট করতে কিংবা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো একটু হলেও তাদের টনক নড়বে। এই এত বছরের পর বছর এত হত্যাযজ্ঞ চলছে, এত মানুষ মারা যাচ্ছে, কিন্তু জাতিসংঘ সহ যে সকল সংস্থা আমরা দেখছি তারা আসলে উদ্বেগ প্রকাশ করছে, কিন্তু সেই হারে কিন্তু কঠোর কোনো কর্মসূচি বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তারা সেটাই দাবি তুলছেন যে
আন্তর্জাতিক সংস্থাগুলো যেন এই ইসরায়েলের যে ন্যাক্কারজনক যে হত্যাযজ্ঞ সেটির বিরুদ্ধে যেন সোচ্চার হয়, এমনটি কিন্তু তারা সমাবেশ থেকে আজকে দাবি তুলছেন। ইকরামুল কবির, আপনি ঠাকুর আমাদের সাথে একই বিষয়ে জানতে এবারে চলে যাচ্ছে সায়েন্স ল্যাব এলাকায়। সেখান থেকে আছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আপনিও সকাল থেকেই এই বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের নানা প্রতিবাদ কর্মসূচির খোঁজ খবর রাখছেন। এই মুহূর্তে সায়েন্স ল্যাবে অবস্থান করছেন। প্রতিবাদ কর্মসূচিতে কি বলছেন আসলে এই প্রতিবাদকারীরা? আচ্ছা, আমি এই মুহূর্তে আছি রাজধানীর সায়েন্স ল্যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে এই শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে বিভিন্ন এলাকায় তারা ছিলেন, তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং মিছিলের মধ্যে তারা সেখানে যে একরামুল সহকর্মী কিছু কথা বলছিলেন, ঠিক সেই প্রতিবাদ বিক্ষোভ মিছিলগুলোই কিন্তু তারা করছিলেন। তারা সেখানে সমাবেশ করেছেন। সমাবেশ শেষে এখানে যারা রয়েছেন অনেক শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে ছিল। এই মুহূর্তে ঠিক সিটি কলেজের সামনে তারা বেশ কয়েকশো শিক্ষার্থী তারা এখানে জড়ো হয়ে, আপনি দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের একটা জাতীয় পতাকা তারা নিয়ে তারা কিন্তু সড়ক অবরোধ করেননি। সড়কের পাশে, সিটি কলেজের পাশে তারা এখানে অবস্থান নিয়েছে। কিছুক্ষণের মধ্যে আরো অন্যান্য শিক্ষার্থীরা আসবে। তারা বলছেন যে এখানে 5-6 কলেজের শিক্ষার্থী, সিটি কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, মুন্সি আব্দুর রউফ কলেজ, এরকম বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তারা রয়েছেন। এবং সারা বিশ্বে আজকে প্যালেস্টাইনে যেই নৃশংস হামলা গণহত্যার প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ক্লাস পরীক্ষা বর্জন করে যে প্রতিবাদ, যেই সমাবেশ তারা করছে এবং বিশ্বের কাছে যে মেসেজ তারা পৌঁছে দিতে চাচ্ছে, তার অংশ হিসেবে এই ছোট শিক্ষার্থীরা, তারা কলেজের শিক্ষার্থী, তারা কিন্তু এখানে একত্রিত হয়েছে। এবং তাদের ওই বক্তব্য একটাই, যে বিশ্ব মুসলমানদের নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে সম্মিলিত অবস্থান নিতে হবে, সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে এবং ওআইসি, জাতিসংঘ সহ যে সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো আছে তাদেরকে অ্যাক্টিভ হতে হবে। একই সাথে প্রত্যেকের একটাই বক্তব্য, প্যালেস্টাইনের যেই হত্যাযজ্ঞ চলছে তার বিরুদ্ধে বাংলাদেশের এই ভূখণ্ড থেকে যতটুকু প্রতিবাদ করা যায়, সেই ছোট ছোট শিক্ষার্থীরা তারা এখানে এসছেন। তারা বলছিলেন যে এখন যে ভিডিওতে যেটি দেখা যায় যে ইসরায়েলের নৃশংস হামলায় প্যালেস্টাইনের যে ছোট ছোট শিশু নাগরিকদের দেহ কিভাবে আকাশে উড়ে যাচ্ছে, কিভাবে বোমার সাথে খণ্ডবিখণ্ড হয়ে যাচ্ছে, সেই চিত্রগুলো তারা বর্ণনা করছিলেন এবং তারা এখানে আসলে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন। আপনি দেখছিলেন যে এই শিক্ষার্থীরা প্রচন্ড গরমের মধ্যে তারা প্যালেস্টাইনের জাতীয় পতাকা নিয়ে এখানে, অন্যান্য যারা এই ঈদের পরে যারা অফিস করছেন, যারা সাধারণ যাত্রী রয়েছেন, তারা দৃষ্টি আকর্ষণ করছেন। এখানে গণপরিবহনে যারা যাতায়াত করছেন তারা অনেকে এখানে থাকছেন, তাদের সাথে একাত্মতা প্রকাশ করছেন। অর্থাৎ সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট, যে যেভাবে পারছেন এই প্রতিবাদ এতদিন আমরা দেখেছি গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় বা প্রত্যেকে ব্যক্তিগত জায়গা থেকে, আজকে যেহেতু এটার একটা আনুষ্ঠানিক রূপ পেল, সারা বাংলাদেশে বিশ্বের অন্যান্য দেশের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আজকে এই প্রতিবাদ সমাবেশ হচ্ছে, বিক্ষোভ সমাবেশ হচ্ছে, মানববন্ধন হচ্ছে, তার সাথে সবাই একাত্মতা ঘোষণা করেছে। জি জাহিদুল বাশার, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে একই বিষয়ে জানাতে উত্তরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আল আমিন হোসেন, আপনি নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স ল্যাব এলাকার পরিস্থিতি জানছিলেন। সেক্ষেত্রে উত্তরাতে কিভাবে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা, আর তার সাথে সাধারণ মানুষও তো একাত্মতা ঘোষণা করেছেন? দুপুর 12টার কিছু পরে রাজধানীর এই যে আরেকটি প্রবেশ মুখ উত্তরাতে, সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন বেসরকারি এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথমে জড়ো হয়েছিল এবং জড়ো হওয়ার পরে তারা সেখানে তাদের যে প্রতিবাদ অব্যাহত রেখেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা রাস্তার একটি পাশে জড়ো হয়ে তারা তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটি অব্যাহত রেখেছে। তবে কিছুক্ষণ আমরা প্রায় 1.5 ঘন্টার মধ্যে এই শিক্ষার্থীদের কর্মসূচির কারণে ঢাকা ময়মনসিংহ সড়কের এই উত্তরের এই অংশ একদম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরে কিছু শিক্ষার্থী এবং পুলিশের সহায়তায় সেখানে যান চলাচলও কিছুটা শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো শিক্ষার্থীদের পক্ষ থেকে সেখানে যে কর্মসূচি, সেই কর্মসূচি চলছে। তারা যেটি বলছেন যে রাষ্ট্রকে এই ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে এবং তাদের যে রকম যুদ্ধাপরাধ হচ্ছে, মানবতা বিরোধী অপরাধ ইসরায়েল ঘটিয়েছে, তার বিপক্ষে অবস্থান নিয়ে সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে। এর বাইরে মুসলিম উম্মার যে সমস্ত মুসলিম প্রধান দেশ যেগুলো রয়েছেন তাদের শাসকদের বিরুদ্ধে তারা অনুরোধ জানিয়েছেন তাদেরকে নিঃস্ব না থেকে
তাদেরকে এই ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার একটি অনুরোধ তারা জানিয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা শিক্ষার্থীরা অব্যাহত রেখেছেন। ফিলিস্তিনি পতাকা নিয়ে এসেছেন কেউ কেউ, প্রতিটি শিশুর মরদেহ নিয়ে এসেছেন কেউ কেউ, এবং তারা আরও একটি স্লোগান দিয়েছেন যে যদি এই অবস্থান কর্মসূচির প্রতিবাদের পরও যদি আসলে তাদের যেই শক্ত প্রতিবাদের কারণেও যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে মুসলিম বিশ্বের যত সেনাবাহিনী যেন ফিলিস্তিনের জন্য তারা যেটি সেই যুদ্ধ অথবা জিহাদের একটি ঘোষণা এখানকার পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে তারা ঘোষণা দিয়েছেন। আল আমিন হোসেন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু জেনে আসি রাজধানীর বাইরে চট্টগ্রামে কি পরিস্থিতি, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, রাজধানীর বাইরেও সারা দেশ জুড়ে আজ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে, সেক্ষেত্রে চট্টগ্রামে কি ধরনের প্রতিবাদ কর্মসূচি চলছে এবং সেটি কতক্ষণ চলবে সে বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? সারাদিনে এখানে কর্মসূচি আছে। এই মুহূর্তে যেটা আমরা যেখানে আছি, এটা বাংলাদেশ হেফাজত ইসলাম, তারা জোহরের নামাজের পরে চট্টগ্রামের জমিতুল ফালা মসজিদ থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেছে, তারা সমাবেশ করেছে। এর আগে আমরা সকালে যেটা দেখিয়েছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী এবং শিক্ষকরা সেখানে তারা প্রতিবাদ সমাবেশ করেছে, বিক্ষোভ করেছে, এবং আজকে অন্যান্য বিকেল 3টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র সেনা, ইসলামিক পথ বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এবং বলা হচ্ছে যে চট্টগ্রামে আজকে সারাদিনে নানা সংগঠন তারা বিক্ষোভ কর্মসূচি এবং হরতালের সমর্থনে নানা কর্মসূচি হাতে নিয়েছে। এখানকার যারা আজকে হেফাজত ইসলাম একটু আগে যারা বিক্ষোভ সমাবেশ করছে, তারা সেখানে বারবার বলেছে যে গাজাতে যেভাবে মানবতার হত্যাযজ্ঞ চলছে, গণহত্যা চলছে, সেটা বর্ণনাতীত, সেটা এমন হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে বিরল। তারা বলছেন বাংলাদেশের মানুষ এই গাজাবাসীর সাথে একত্রতা পোষণ করে এই হত্যাযজ্ঞ খুব দ্রুত বন্ধের তারা অনুরোধ জানিয়েছে। এবং তারা বলছে যেহেতু তারা সেখানে গিয়ে প্রতিবাদ জানাতে পারছে না, এখানে তারা পণ্য বর্জন করে, ইহুদিদের পণ্য বর্জন করে নানাভাবে প্রতিবাদ জানিয়েছে। তার প্রতিবাদ জানানোর জন্য সবার মধ্যে আহ্বান। সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন এবং মানববন্ধন করছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করছেন। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সর্বস্তরের মানুষ। কর্মসূচিতে বক্তারা অবিলম্বে গাজায় গণহত্যা থামানোর দাবি জানান। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। আমরা একটা ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক মধ্যপ্রাচ্য দেখতে চাই, যেখানে প্যালেস্টিনিয়ানদের স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণের অধিকার, মানুষের অধিকার, এগুলো আবার প্রতিষ্ঠিত হবে। গাজার জনগণের প্রতি সংহতি জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। বরিশালেও মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। অনেক ইসলামিক রাষ্ট্র আছে যেটা এখনো চুপ করে বসে আছে, এটা দেখতেছে না যে মুসলমানদের উপর অত্যাচার চলছে। ফিলিস্তিনের যে দখলদারিত্ব, যে অবৈধ ইহুদি রাষ্ট্র বসে আছে, এটার জন্য আমরা যেন উত্তম প্রতিবাদ করতে পারি এবং আমাদের জন্য সেনাবাহিনীকে আমরা বলতে পারি যে তোমরা কেন ঘরে বসে আছো, তোমরা আগায় আসো। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও হয়েছে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি। কর্মবিরতি পালন করেছেন শিক্ষক কর্মচারীরাও। এছাড়া বগুড়া, লক্ষ্মীপুর, ঝালকাঠি, ফরিদপুর, নোয়াখালী, জামালপুর, নীলফামারী, ফেনী, চাঁদপুর, নরসিংদী, বাগেরহাট সহ বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা দেখবেন। স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতিতে সেনা, শিক্ষার্থী সহ 25 জনের দল। প্রস্তুত ছিল ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ পর্যন্ত গ্রেপ্তার 7। রাজশাহীতে ট্রাক ও 2 বাসের সংঘর্ষে নিহত 3, আহত অর্ধশত যাত্রী। গাড়ি জব্দ হলেও ট্রাক চালক ও সহকারী পলাতক।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ঢাকায় শুরু হয়েছে 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। প্রথম দিনে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলছে স্টার্টআপ কানেক্ট নামের দিনব্যাপী কর্মসূচি। এই কর্মসূচিতে স্টার্টআপ ইভেন্টকে ফোকাস করা হবে। এবারের সম্মেলনে অংশ নিয়েছেন চীন, যুক্তরাষ্ট্র সহ অর্ধশত দেশের বড় বিনিয়োগকারীরা। সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের 2500-এ জাপানি ইকোনমিক জোন পরিদর্শন করবেন। দ্বিতীয় ধাপে বিশ্বব্যাংক ও আইএলওর সাথে রয়েছে আলোচনা। এর মাধ্যমে ভবিষ্যতে বিনিয়োগের জন্য কী পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে চুক্তি সই হওয়ার কথা রয়েছে। বুধবার সকালে সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সেদিন সারাদিন থাকবে একাধিক অনুষ্ঠান। 4 দিনের সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার। স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন যোগান দিতে 800 থেকে 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের স্টার্টআপ কানেক্ট সেশনের আলোচনায় এসব কথা বলেন তিনি। সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে 4 দিনের সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সেশনে দেশি বিদেশি তরুণ উদ্ভাবনী উদ্যোক্তারা অংশ নেন। মূল প্রবন্ধে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা তুলে ধরেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তানভীর আলী। জানানো হয়, দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে উদ্ভাবনী স্টার্টআপ উদ্যোগের চাহিদা বাড়ছে। প্রতিযোগী দেশগুলোর তুলনায় এদেশে এখনও এ খাতে বিনিয়োগ কম। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বার্তা দেন লিঙ্কডইনের সহ প্রতিষ্ঠাতা। বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের সহায়তার জন্য প্রায় 1000 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এই তহবিল থেকে শুধু স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন সরবরাহ করা হবে। এ বিষয়ে শীঘ্রই একটি প্রজ্ঞাপন জারি করা হবে। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী তৌহিদ রানা। তৌহিদ রানা, আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে আজ থেকে, দিনব্যাপী কর্মসূচি রয়েছে, 4 দিনেরও অনুষ্ঠান সূচি আমরা পেয়েছি। এই মুহূর্তে আসলে কি ধরনের কর্মসূচি চলছে এবং বক্তারা কি বলছেন? আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তৌহিদ রানা, আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। দক্ষিণ কোরিয়া, চীন সহ 40 দেশের 60 জন বিনিয়োগকারী ঘুরে দেখেছেন চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড ও মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। বিনিয়োগ সম্মেলনে এসে মাঠ পর্যায়ে কারখানা পরিদর্শন ও বিনিয়োগের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তারা। বেদনটির জন্য অপেক্ষা করছি। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে দক্ষিণ কোরিয়া, চীন সহ 40 দেশের 60 জন প্রতিনিধি ঘুরে দেখেন চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান ইপিজেড। তাদের সামনে তুলে ধরা হয় কারখানাগুলোর কর্মপরিবেশ, কর্মপদ্ধতি সহ বিনিয়োগের চিত্র। চট্টগ্রামে বিনিয়োগের যে সুযোগ সুবিধা তা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত উপযোগী এবং বিদ্যমান পরিবেশে বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। আমরা কোরিয়ান ইপিজেড তাদেরকে ওয়েলকাম করেছি যে তারা এখানে আসুক, ভিজিট করুক, দেখুক বাংলাদেশে ইপিজেডগুলির অবস্থা কিরকম। মাঠ পর্যায়ে সার্বিক চিত্র দেখে আসার কথা জানিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। নানা সীমাবদ্ধতা নিরসনে সরকারের সদিচ্ছাকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। আমি মনে করি বাংলাদেশে এখনই বিনিয়োগের উপযুক্ত সময়। এখানে বিনিয়োগের সুযোগ অনেক বেশি। বিদেশি বিনিয়োগকারীদের জন্য যদি আমাদের ফ্রেমওয়ার্কটা সহজ হয়, আমরা যদি ইনভেস্ট করে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা আরও করব। সম্মেলনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিনিয়োগের একটি ভালো গন্তব্য হিসেবে তুলে ধরাই লক্ষ্য বলে জানিয়েছে আয়োজক সংস্থা। এখানে গ্যাস, বিদ্যুৎ, পানির যে কি ধরনের অ্যাভেলেবিলিটি আছে সেগুলোও তারা স্বচক্ষে দেখতে আসছে এবং আমাদের বিশ্বাস আজকে যে কোরিয়ান ইপিজেডের যে বর্তমান অবস্থা, এই অবস্থা দেখে তারা আগামীতে এখানে বিনিয়োগে উদ্বুদ্ধ হবে এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ
পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। কোরিয়ান ইপিজেড ছাড়াও মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে আবারও যোগ দিয়েছেন সহকর্মী তৌহিদ রানা। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তৌহিদ রানা, 4 দিন ব্যাপী এই বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে এই মুহূর্তে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিনের কথা যদি বলি, প্রথম অধিবেশন সকাল থেকে শুরু হয়েছিল, দুপুর 1টায় শেষ হয়েছে এবং দ্বিতীয় অধিবেশনটিও শুরু হয়ে গেছে একটার পরপরই। দ্বিতীয় অধিবেশন এখন চলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় অধিবেশনে স্টার্ট আপ কানেক্ট নামে যে অধিবেশন সেটি এখন চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দেশি বিদেশি প্রায় 5 শতাধিক বিনিয়োগকারী এখানে কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা এই সম্মেলনে আজকের যে অধিবেশন, আমি বিশেষ করে দ্বিতীয় অধিবেশনের কথা যদি বলি তাহলে এই দ্বিতীয় অধিবেশনে কিন্তু এই সংখ্যক বিনিয়োগকারীরা কিন্তু উপস্থিত আছেন এবং সেশন চলছেন। বিভিন্ন বিষয়ের উপর উদ্যোক্তারা তাদের মতামত দিচ্ছেন এবং তারা কথা বলছেন। এইখানকার তাদের উদ্ভাবনী যেই আইডিয়াগুলি আছে সেগুলি নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একেবারে স্টার্ট আপ প্রজেক্ট নিয়ে তাদের যে উদ্ভাবনী যেই প্রজেক্টগুলি আছে সেখানে আমরা কিছু স্টলও আছে, সেই স্টলে তাদের বিভিন্ন প্রজেক্ট কিন্তু তারা উপস্থাপন করছেন, তাদের যে উদ্ভাবনী যে প্রকল্পগুলি আছে এবং তারা যে স্টার্ট আপ প্রকল্পে তারা বিনিয়োগ করতে চায় এবং স্টার্ট আপ যে যারা উদ্ভাবনী শক্তিগুলো কাজে লাগিয়ে তারা যে এখানে এসেছেন এবং তারা তাদের আইডিয়া শেয়ার করছেন এবং বিনিয়োগের ক্ষেত্রে যে সকল বাধা বাংলাদেশে এবং বিনিয়োগকারীরা যে ছোট ছোট যে উদ্যোক্তারা আছেন তারা যে বিনিয়োগ করতে গেলে যে সকল বাধার সম্মুখীন হন সেই সকল সমস্যাগুলো তারা তুলে ধরেছেন। এবং পাশাপাশি আজকে সকালে যে অধিবেশনটি হয়েছে সেখানেও আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটি ঘোষণাও এসেছে যে উদ্ভাবনী প্রকল্পে যারা বিনিয়োগ করবেন তাদের জন্য 900 কোটি টাকার একটি ফান্ড গঠন করার একটি ঘোষণা কিন্তু এসেছে এবং এটি প্রজ্ঞাপন এখনও জারি হয়নি, আগামী কয়েকদিনের মধ্যে হয়তো প্রজ্ঞাপন জারি হবে এবং এই প্রজেক্টের আওতায় এবং যে ফান্ডটি গঠন করা হচ্ছে সেখান থেকে যারা স্টার্ট আপ প্রজেক্টে বিনিয়োগ করবেন তাদের জন্য বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এগুলি প্রদান করা হবে এবং এখানে এবং আপনি জানেন যে বিশ্বের বিভিন্ন দেশের 50টি দেশের, যুক্তরাষ্ট্র, জাপান, চীন সহ বিভিন্ন দেশের প্রায় 2000 বিনিয়োগকারীরা এসেছেন এই সম্মেলনে। তৌহিদ রানা, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আপনাকে অনেক ধন্যবাদ। রাজশাহীর খড়খড়িতে ট্রাকের সঙ্গে 2 বাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশত বাস যাত্রী। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত 12টার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত যানবাহন 3টি জব্দ করেছে পুলিশ, তবে ট্রাকের চালক ও সহকারী পলাতক। চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়ন জামাতের নেতাকর্মীরা 2টি বাস নিয়ে পিরোজপুর যাচ্ছিলেন দিলওয়ার হোসেন সাইদির কবর জিয়ারত করতে। রাজশাহীর খড়খড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সামনের বাসের সংঘর্ষ হয়। 2 বাসের দূরত্ব কম থাকায় অপর বাসটিও পিছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় রাস্তার পাশে খাদে পড়ে যায় একটি বাস। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান আরও 1 জন। গাড়ি আগা পিছিয়ে যা চলল, ট্রাকে এসে একটাকে মেরেছে, ফের পরে আরেকটাকে মেরেছে। দেখলাম বাস পোল্ট্রি খাচ্ছে, পোল্ট্রি খেয়ে তখন নিচে পুকুর ছিল, সেই পুকুরে তখন পড়লো। তখন আমি জানলার কাঁচ ভেঙে তখন বাইরে বের হয়ে তখন পুকুরে ঝাঁপ দিই। সাইদি রাহিমাউল্লাহ সাবেক এমপি এবং জামাত ইসলামের নায়েবে আমির, তার কবর জিয়ারত এটাও তাদের টার্গেট ছিল, তো ওটার জন্যই যাচ্ছিলেন, কিন্তু দুর্ঘটনা শুরুতেই এটা হয়ে গেছে। এলাকার লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠায়। সর্বমোট 40 জন রোগী আমাদের কাছে এসেছেন, এর মধ্যে ব্রড ডেথ হিসেবে এসেছেন 2 জন, আর ওয়ার্ডে অর্থাৎ 5 নম্বর ওয়ার্ডে ভর্তি হওয়ার পর 1 জন রোগী মারা গেছেন। আর বাকি যে 37 জন, এর মধ্যে 35 জন রোগী বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন এবং তারা চিকিৎসাধীন। নিহত জুয়েল আহমেদ, নাসিমউদ্দিন ও মিজানুর রহমানের বাড়ি রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামে। সেখানে 3 জনের মৃত্যুর খবর পৌঁছালে নামের শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী গ্রামের পরিবেশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন আইনের অনুমোদন না পেলে বিদ্যমান আইনে সংসদীয় আসন বিন্যাসেই জাতীয় নির্বাচন হবে, কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দল নিবন্ধন ও সীমানা পুনর্নির্ধারণ সহ কয়েকটি বিষয়ে ইসির বৈঠক শেষে কথা জানান তিনি। আনোয়ারুল ইসলাম জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে। আচরণবিধি না মানলে প্রার্থীর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবে কমিশন। প্রয়োজনে মামলা করা হবে। আচরণ বিধিমালায় সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশই অন্তর্ভুক্ত হয়েছে। নির্বাচনী ব্যয় যথাসম্ভব কম রাখার নির্দেশনা থাকবে। নতুন দল নিবন্ধনের জন্য 20 এপ্রিলের পর আবেদনের সময় বাড়বে কিনা সেটি এখনও সিদ্ধান্ত নেয়নি কমিশন। কমিশন আরও জানায়, এ পর্যন্ত একটি দল নিবন্ধনের আবেদন করেছে, আরও কয়েকটি প্রস্তুতি নিচ্ছে। মার্চে 423 কোটি 77 লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 52,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই তথ্য জানিয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে গত বছরের মার্চে রপ্তানি হয়েছিল 381 কোটি 22 লাখ ডলারের পণ্য। সেই হিসাবে এবার পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 11.16%। ইপিবির তথ্য বলছে 2024-25 অর্থ বছরের প্রথম 8 মাসে মোট রপ্তানি হয়েছে 3,294 কোটি ডলারের পণ্য। গত অর্থ বছরের একই সময়ে যা ছিল 2,980 কোটি ডলার। সেই হিসাবে 8 মাসের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 10.53%। শেষ করছি আজকের বিরোধীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।